সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব রিসার্চ টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর আবেদন কলা কৌশল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 2016 সাল থেকে এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মধ্য দিয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে এখানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর এবং প্রভাষক হতে হয়। তো সেই হিসেবে আপনার 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 5টি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এই 5টি গণবিজ্ঞপ্তিতে 1,68,000 এমপিওভুক্ত শিক্ষক আপনার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োজিত আছে। তো 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীরা আবেদন করতে পারেন এবং যাদের বয়স 35-এর মধ্যে, এবং এই 35+ যারা রয়েছেন তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন না করার সম্ভাবনা বেশি রয়েছে। কেননা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যে 17তম শিক্ষক নিবন্ধন পাশ করেও বয়সের ছাড় দেওয়া হয়নি, অর্থাৎ প্রায় 800+ প্রার্থী বয়সের কারণে আবেদন করতে পারেনি। তো সেই হিসেবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও তেমন বয়সের ছাড় হবে না বলে আমরা ধারণা করি। তারপরেও এনটিআরসি অনেক সময় অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়, তো এই সিদ্ধান্তটি তাদের উপর দেওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন যাদের বয়স শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে ষষ্ঠ গণিত 2025-এ আবেদন কলা কৌশল বলবো। তার আগে সর্বপ্রথম বলে নেই যে আপনি যদি আমার এই চ্যানেলে আরও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিষয়ে ভিডিও দেখতে চান, তারা আরও ভিডিওগুলো দেওয়া রয়েছে। আজকে আপনাদের মধ্যে স্বাভাবিকভাবে কিছু বিষয়ে আলোচনা করব। সেটি হলো, আপনি যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 18তম বা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ভাইবা দিয়েছেন বা দিবেন, বা শিক্ষক নিবন্ধন সনদ উত্তোলন করেননি, তাদের জন্য কিন্তু প্রথম যে কাজটি হলো সেটি হলো আপনার শিক্ষক নিবন্ধন সনদটি হাতে নিতে হবে। এই জন্য আপনাকে জেলা শিক্ষা অফিসে যেতে হবে। জেলা শিক্ষা অফিস থেকে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়ার জন্য আপনাকে একটি 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড, আপনার শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি শিক্ষক নিবন্ধনের লিখিত এবং ভাইবা যে দিয়েছেন তার অ্যাডমিট কার্ড, এবং আপনার এসএসসি এবং ইন্টারের যে সনদ রয়েছে সেই সনদের মূল কপি নিয়ে গেলে আপনাকে শিক্ষক নিবন্ধন সনদের কপিটি দিয়ে দিবে। তো যাই হোক, এই দেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে সেটি আপনার কোন ওয়ারি আমি সার্টিফিকেটটি পেয়েছি। যেমন সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা লেখা থাকলে আপনি স্কুল, কলেজের এবং মাদ্রাসার সহকারী শিক্ষক এবং প্রভাষক পদে আবেদন করতে পারবেন। এবং আপনার যদি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনাকে সেসিভুক্ত যে এসএসসি ভোকেশনালগুলো কিংবা আগেই যেগুলো আপনার মাউসি বা মেমিস মাদ্রাসা থেকে বেতন দেয় সেই ভোকেশনালগুলো যদি জেনারেলও হয়, তারপরে আপনি কারিগরি সনদ দিয়ে আবেদন করতে পারবেন। মানে আপনার প্রতিষ্ঠান এসএসসি ভোকেশনাল হলেই যে কারিগরি শিক্ষা অধিদপ্তর বেতন দেবে সেটা এরকম নয়। অনেক কারিগরি প্রতিষ্ঠানে বেতন দেওয়া হয়েছে জেনারেল যে অধিদপ্তর, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অধীনে যে মাউসি রয়েছে, মাউসি থেকে বেতন দেওয়া হয়ে থাকে। তো কিন্তু যদি আপনি শুধু কারিগরি প্রতিষ্ঠানে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কারিগরি সনদ নিয়ে আসতে হবে, এর বাহিরে হবে না। তারপরে আপনার শিক্ষক নিবন্ধন সনদে আপনার বয়সটি লক্ষ্য রাখবেন যে আপনার বয়সটি ঠিক আছে কিনা। বয়স লুকিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তৃতীয় নম্বর, আপনি যখন অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদনের আগে আপনার এই যে শিক্ষক নিবন্ধন সনদটি অর্জন করছেন সেখানে আপনার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকে। ওই রুল রেজিস্ট্রেশনে একবার প্রবেশ করে আপনার কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি একবার প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে হয়তো কোনোভাবে আবেদন করতে পারছেন না, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে কিন্তু সহজে আবেদন করতে পারবেন না এবং আপনার রুল বারবার ইনভলভ দেখাবে, অর্থাৎ এখানকার বাইরে ইনভ্যালিড দেখাবে। তো সেক্ষেত্রে আপনি একজন দক্ষ কম্পিউটার অপারেটর যারা এর আগে বিগত শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি আবেদনগুলো করেছে এবং দীর্ঘদিন তারা ব্যবসা করছে, তাদের সাথে যোগাযোগ করে দয়া করে আবেদন করবেন। না হলে একটি ভুলে কিন্তু আপনার এই আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। আরেকটি বিষয় সেটি বলে দিই, যেমন আপনাকে বলা রয়েছে যে একেবারে ইন্ডেক্স ছাড়া আপনাকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যারা 17তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন কিন্তু প্রতিষ্ঠানে যোগদান করেছেন, এমপিও করেন নাই,
এবং তার 18তম শিক্ষক নিবন্ধন সনদও তার সাথে পেয়েছেন। তো তাদের ক্ষেত্রে কি হবে, আপনার 17 কিংবা 18 যে কোনো একটি নিবন্ধন সনদ দিয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারেন। এবং কলেজ যদি পেয়ে থাকেন সেটিও যে কোনো একটি সনদ দিয়ে আবেদন করেন। যদি বলেন যে আমি কম নম্বর সনদ দিয়ে আবেদন করব তাহলে হবে, কিন্তু আর বেশি নম্বর সনদ দিয়ে আবেদন করব তাও হবে, সেটি হলো আপনার ইচ্ছার উপরে। তবে আপনি দুটি সনদ দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং স্কুল কলেজ দুটি আলাদা স্থানে আবেদন করলে আপনি আলাদা সুপারিশ প্রাপ্ত হবেন, যে কোনো একটিতে আপনাকে যোগদান করতে হবে। এবং সেক্ষেত্রে যদি আপনি কোনো একটিতেও যোগদান না করেন সেক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ এনটিআরসি চাকরিতে যে কেউ যোগদান করতে পারে, যে কোনো সময় সে চাকরি রেখে অন্য কোনো চাকরিতে চলেও যেতে পারে। এক্ষেত্রে এনটিআরসির কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আর যখনই আপনি অনলাইনে আবেদন করবেন, আবেদনের আগে আমি একটি বিষয় বলে দিই, আপনার সার্টিফিকেটের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দয়া করে কাউকে দেবেন না। এটি দিলে অনেক সময় প্রতারক চক্র আপনার সকল তথ্য হাতিয়ে নিয়ে আপনাকে বিশ্বাসযোগ্যতায় বলবে যে আমি আপনাকে নিয়োগ পাওয়াই দিচ্ছি, আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনাকে এই পাশের প্রতিষ্ঠানে দিব। অথচ আপনি ভাববেন যে হয়তো সে এনটিআরসির লোক, আসলে সে এনটিআরসির লোক নয়, সে হলো চালাক বা প্রতারক চক্র। তাদের থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। তারপরে আপনি কি করলেন, অনলাইন যখন আবেদন করবেন, আবেদনের সময় আপনি যে বিষয়ে, যেমন আপনি যদি সহকারী শিক্ষক বাংলা হন, তো বাংলার ক্ষেত্রে কি করবেন যে আপনি 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন কতজন প্রার্থী পাস করেছে এবং আমি সেই অনুযায়ী আমার নম্বর ভালো না খারাপ না মাঝামাঝি, সর্বোচ্চ নম্বর, মধ্যম নম্বর এবং নিম্ন নম্বর, এটি দেখবেন। যদি নিম্ন নম্বর হয় তবে সেক্ষেত্রে যদি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাহলে হাওর এবং উপকূলীয় এলাকাগুলো সিলেক্ট করবেন। এবং মাঝারি নম্বর হলে মাদ্রাসা বা আশেপাশের জেলার যে পৌর এলাকার বাইরে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো। এবং উচ্চ নম্বর হলে যে 40টাতে আবেদন করলে তাহলে আপনি অবশ্যই আপনার পাইলট স্কুল অ্যান্ড কলেজগুলো বা পাইলট গার্লস উচ্চ বিদ্যালয় বা পাইলট এ ধরনের করবেন, বা সিটি কর্পোরেশনের অধীনে সবচেয়ে ভালো প্রতিষ্ঠানগুলো যেগুলো পৌর এবং সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে সেগুলো করবেন। জিয়াউর রহমান বা তার পরিবারবর্গের নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো করতে পারেন, কারণ এখন যেহেতু বিএনপি বা পরবর্তী সময় আপনার এই শাসনভার ক্ষমতা দখল করতেও পারে, তো সেই হিসেবে আপনারা এই সকল প্রতিষ্ঠানে আবেদন করে দেবেন। আগে যেমন আমরা বলেছি বঙ্গবন্ধু তার পরিবারবর্গের যে প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু ধাপে ধাপে জাতীয়করণ হয়েছে, আমরা চৌদ্দ গণবিজ্ঞপ্তি থেকেও এই বিষয়গুলো বারবার বলেছি। তো এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আবার অনলাইনে আবেদনের সময় আপনার যে অনলাইনে 1000 টাকা কাটে, ওই 1000 টাকাটি পেমেন্ট হয়েছে কিনা, পেইড বা আনপেইড অনলাইনে দেখা যায়, সেটি অবশ্যই অনলাইনে দেখে নেবেন। আর শিক্ষক নিবন্ধনে গণবিজ্ঞপ্তি একবার আবেদন করলে সেটি আর পুনরায় আবেদন করার সুযোগ থাকে না, এবং আপনার সংশ্লিষ্ট পদ অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ একজন বন্ধুকে দিয়ে হয়তো আপনার আবেদন দিলেন, আপনি সহকারী শিক্ষক গণিত হিসেবে পাশ করেছেন, তো সে সবই ঠিক করেছে, কিন্তু কম্পিউটার অপারেটর ভুলে কি করছে, সহকারী শিক্ষক দিয়েছে ঠিকই, কিন্তু উনি বাংলা পদ বা ইংরেজি পদ দিয়েছে, তো সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে যোগ্য হবে। পরবর্তীতে আপনি প্রিন্ট কপিটি হাতে পেলেও যদি দেখেন যে আমি হয়তো এই পদটা ভুল হয়েছে, তো এনটিআরসি থেকে এটি আর সংশোধন করার সুযোগ নেই। এবং আপনি যখন 40টি প্রতিষ্ঠানের চয়েস অর্ডার দিবেন, অর্থাৎ 40টি প্রতিষ্ঠান সাজাবেন, যে আমি একে আমার নিজ জেলা দিব, 2-এ তার উপজেলা দিব, এইভাবে যখন সাজাবেন, সাজানোর সময় 40টি প্রতিষ্ঠান সাজায় একবার ক্লিক করলে পরবর্তীতে আর নতুন করে সাজানোর সুযোগ থাকবে না। এবং অনলাইন আবেদন একবার সম্পন্ন হলে নতুন করে আর অনলাইনে আবেদন করাও যাবে না, এবং অনলাইন আবেদন বাতিলও করা যাবে না। এবং সনদ অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। এর বাহিরে সুপারিশপ্রাপ্ত হলেও আপনি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হলেও এমপিওভুক্ত হতে পারবেন না। এবং যে সকল প্রতিষ্ঠানে আবেদন করবেন সে সকল প্রতিষ্ঠান অবশ্যই প্রধানদের সাথে যোগাযোগ করবেন। আর প্রধানদের সাথে যোগাযোগের জন্য আপনার প্রতিষ্ঠানে EIN নম্বর রয়েছে, তার আগে 01309 যোগ করবেন। তো যোগ করলে প্রতিষ্ঠান প্রধানের নাম্বারগুলো চলে যাবে। কেউ যেন প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ না করে কিংবা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি সাক্ষাৎ না করে কোনো একটি প্রতিষ্ঠানে দয়া করে আবেদন করবেন না, কারণ এই ক্ষেত্রে আবেদন করলে আপনি কিন্তু এমপিওভুক্ত হওয়াটা কঠিন হবে। সুপারিশপ্রাপ্ত হলেই যে আপনি এমপিওভুক্ত হবেন বিষয়টি এমন নয়। আরেকটি বিষয়, অমুসলিম প্রার্থীরা মাদ্রাসায় আবেদন করতে পারবে, এবং মুসলিম প্রার্থী এবং অমুসলিম যে কোনো প্রার্থী যে কোনো স্থানে আবেদন করতে হবে, এক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে কাম্য শিক্ষার্থী সংখ্যা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে বড় যে ভয়াবহ ফাঁদ সেটি হলো জিও ফাঁদ,
প্রতিষ্ঠানে যে ট্রেডে আপনি এমপিওভুক্ত হবেন সেখানে সহকারী শিক্ষক হন বা প্রভাষক হন কিংবা ট্রেড ইনস্ট্রাক্টর হন, ওই ট্রেডে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া লাগবে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে আপনার ওই ট্রেডে যতজন কর্মকর্তা কর্মচারী নিয়োগ হবে, মানে সহকারী শিক্ষক সহ বা প্রভাষক সহ, তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের একটি অনুমতিপত্র লাগে, যেটাকে বলা হয় জিও বা গভর্নমেন্ট অর্ডার। অর্থ মন্ত্রণালয় এটি আছে কি না, এটি না থাকলে আপনাকে কারিগরি শিক্ষা অধিদপ্তর বেতন দিতে পারবে না। তবে জেনারেল এবং মাদ্রাসাগুলোতে কোনো জিও লাগে না। জেনারেল মাদ্রাসায় গিয়ে যে পদটি এমপিও হলে সেটি এমপিওভুক্ত পদ হিসেবে গণ্য হয়। তবে প্যাটার্ন জটিলতা আছে কিনা এবং অতিরিক্ত শাখা শিক্ষক হিসেবে অনেক সময় রয়েছে, যেমন মাওসিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত শাখা শিক্ষক নিয়োগ হয়। অর্থাৎ 40 জন হয়েছে, ইংরেজি একজন সহকারী শিক্ষক নিয়োগ হয়েছে, পরবর্তীতে কী করলেন, আরেকটি শাখা খুলে সেখানে আপনার এমপিওভুক্ত পদ দেখানো হলো। অর্থাৎ ওই 40 জন খোলার জন্য দেখবেন বলা কি বলে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ওই পদটি আরও 2 বছর পরে এমপিওভুক্ত করার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আপনার সারা কি বলছে, এর আগেই পদটি এমপিও দেখাই দিয়েছে। পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানে যুক্ত হলে ওই পদে কিন্তু আপনি 2 বছরের আগে বেতন পাবেন না। তাই শাখা শিক্ষক যেগুলো একটি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক আছে, ওই প্রতিষ্ঠানে আরও একটি সহকারী শিক্ষক নিয়োগ হবে। স্কুল অ্যান্ড কলেজগুলোতে এই সমস্যাগুলো বেশি। তো এই সকল প্রতিষ্ঠানে যখন শাখা শিক্ষক দেখবেন, সেই ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং ওই পদটি এমপিওভুক্ত পদ কিনা এবং এই সাল থেকে অর্থাৎ 2025 সাল থেকে এই পদে এমপিওভুক্ত হওয়া যাবে কিনা এই বিষয়টি কনফার্ম হয়ে তারপরে আবেদন করবেন। এরকমভাবে আমি যে কথাটি বললাম, এই বিষয়টি যদি আপনারা লক্ষ্য রেখে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করা কৌশল সাজান, তো আশা করি কোনো ধরনের ভুল হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।